হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই ই লার্নিং ক্লাস ইজি টু লার্ন, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। আজকে আমি তোমাদের ই লার্নিং ক্লাসে যে সমস্ত বিষয় অর্থাৎ যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার একটা হলো ট্রাই স্কোয়ার, এটাকে বলা হয় ট্রাই স্কোয়ার। আর করব তোমাদেরকে ক্যালিপার নিয়ে আলোচনা। বিভিন্ন টাইপের ক্যালিপার হয়, সেগুলো সব ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাবো। প্রথম আমি তোমাদের যেটা নিয়ে জানাবো বা দেখাবো সেটা হলো ট্রাই স্কোয়ার। হোয়াট ইজ এ ট্রাই স্কোয়ার? ট্রাই স্কোয়ার কাকে বলে বা এটা কি সেটা আগে আমরা দেখে নিই। The tri-square is an instrument which is used to check squareness, ব্র্যাকেট কি লেখা হয়েছে, অ্যাঙ্গেলস অফ 90 ডিগ্রি, অর্থাৎ কোনো বস্তু তার স্কোয়ারনেস অর্থাৎ কর্নারগুলো আমার 90 ডিগ্রিতে ফিনিশ আছে কি না। যেমন তোমরা এই বোর্ডটা দেখছো, যে বোর্ডটাতে ওইখানেতে ওই কর্নারগুলো যদি 90 ডিগ্রিতে আছে কি না, অর্থাৎ যে স্লাইডটা তোমরা দেখছো সেটা আমার 90 ডিগ্রিতে আছে কি না সেটা চেক করার জন্য বা কোনো বস্তুর ফ্ল্যাটনেস চেক করার জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয়। এটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি দেখাবো, এই স্লাইডটা দেখো, এরপরে প্র্যাকটিক্যালিও দেখাবো। হোয়াট ইজ দ্য অ্যাকিউরেসি অফ এ ট্রাই স্কোয়ার? ট্রাই স্কোয়ারের অ্যাকিউরেসি বলতে কি বোঝায়? The accuracy of measurement by a tri-square is about 0.002 mm per 10 mm length, অর্থাৎ 10 মিলিমিটার লম্বা যদি হয় তার মধ্যে যদি 0.002 mm আমার কোনো ত্রুটি ধরা পড়ে সেটা আমার কাছে নেগলিজিবল বলে আমি মনে করব। হুইচ ইজ অ্যাকিউরেট এনাফ ফর মোস্ট ওয়ার্কশপ পারপাস, অর্থাৎ আমরা ওয়ার্কশপেতে যে ধরনের ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি তার জন্য এটা আমাদের কাছে যথেষ্ট। দ্য ট্রাই স্কোয়ার হ্যাজ এ ব্লেড উইথ প্যারালাল সারফেস, অর্থাৎ যে ব্লেড ওখানেতে লাগানো থাকে সেটা কীরকম হয়, প্যারালাল হয়। অ্যান্ড দ্য ব্লেড ইজ ফিক্সড টু দ্য স্টক অ্যাট 90 ডিগ্রি, এই স্টকের সাথে এটা 90 ডিগ্রিতে আটকানো হয়। এটা ফিজিক্যালি তোমাদেরকে আমি এখন যখন প্র্যাকটিক্যালে দেখাবো তখন তোমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখন থিওরিটা একটু দেখো। দ্য ট্রাই স্কোয়ার আর মেড অফ হার্ডেন স্টিল। ট্রাই স্কোয়ার কি দিয়ে তৈরি না, ট্রাই স্কোয়ারটা তৈরি হয় একটা হার্ডেন স্টিলের। এটা যে ব্লেড এবং স্টক অংশ দুটোই হার্ডেন স্টিল, অনেক সময় এই সিএসেরও হয়ে থাকে এটা। স্পেসিফিকেশন অফ এ ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ারের কি স্পেসিফিকেশন হয়, অর্থাৎ কি দেখে আমরা ট্রাই স্কোয়ার একটা দোকান থেকে চিনতে বা কিনতে পারি। Tri square are specified according to the length of blade, that is 100 mm, 150 mm, 200 mm, অর্থাৎ ট্রাই স্কোয়ারটা যে আমরা কিনবো তার যে ব্লেড লেন্থ, স্টক লেন্থ না কিন্তু ব্লেড লেন্থ, ব্লেড লেন্থের উপর নির্ভর করে। এটা 100 mm, 150 mm, 200 mm, আরও বড় বড় কাজের জন্য আরও বড় সাইজেরও হয়ে থাকে। সাধারণত আমরা ওয়ার্কশপেতে এই টাইপের বা এই সাইজেরই ব্যবহার করে থাকি। ইউজ অফ এ ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ারের ব্যবহার কি কি দেখো। চেক দ্য স্কোয়ারনেস, অর্থাৎ স্কোয়ারনেস চেক করার জন্য কীরকম একটা ছবি দিয়ে বোঝাচ্ছি, যেমন একটা টেবিলের কর্নারকে আমি দেখিয়েছি, সেটা পারফেক্টলি 90 ডিগ্রিতে ফিনিশ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এগুলো সব আমি আবার প্র্যাকটিক্যালি ভিজিবল মানে তোমাদেরকে ফিজিক্যালি দেখাবো আবার। চেক দ্য ফ্ল্যাটনেস, ফ্ল্যাটনেস চেক করার জন্য কীরকম হয়, অর্থাৎ ওই যে মেটালটার ওপরে আমি এই ট্রাই স্কোয়ারটাকে রেখেছি তার নিচের দিকে যদি লাইট পাস হয় তাহলে বলবো ওটার ফ্ল্যাটনেস ঠিক নেই, অর্থাৎ যদি লাইট পাস না হয় তাহলে জানবো ওটা আমার ফ্ল্যাটনেস ঠিক আছে। অর্থাৎ ওই যে হোয়াইট কালারের ব্লেড তার নিচে দিয়ে আমি দেখব। মার্ক লাইন্স অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজেস অফ ওয়ার্কপিস, অর্থাৎ ওয়ার্কপিসের ঠিক এজে কিনারাতে আমরা যদি 90 ডিগ্রি করে কোনো লাইন টানি, অর্থাৎ ছবিটা দেখো কীরকম হবে। অর্থাৎ দেখো বুঝতে পারছো ইঞ্জিনিয়ারিং স্ক্রাইবারটা, অর্থাৎ আমি একটা ফেসেতে এসে আমি ওটাকে ট্রাই স্কোয়ারটাকে লাগিয়েছি, তারপর ওর রেসপেক্টে আমি যদি একটা লাইন টানি 90 ডিগ্রি করে তাহলে সেটা কীরকমভাবে হবে, যেমনভাবে এখানে স্ক্রাইবারটা যাতায়াত করছে ওখানে আমার একটা লাইন তৈরি হবে।
সেট ওয়ার্ক পিসেস অ্যাট রাইট অ্যাঙ্গেলস, কোনো বস্তুকে যদি তার আমাদের পৃষ্ঠতলের সাথে কোনো একটা জিনিসকে আটকাবো যেটা 90 ডিগ্রিতে সেট করব, তো সেটাকে হেল্প কে করবে ওই বস্তুটাকে লাগানোর জন্য? ট্রাই স্কোয়ার। কীরকমভাবে হয় দেখো, অর্থাৎ দেখো ভাইসে একটা জবকে বাঁধা আছে, সেটা ঠিক ভাইসের ফেসের সাথে আমি 90 ডিগ্রিতে আটকাবো, তখন দেখো ট্রাই স্কোয়ার ব্যবহার করে যেদিকে আমার যতটা সরিয়ে তা নেওয়া দরকার সেটা করে নিয়ে পর আমি ভাইসটাকে টাইট দেবো। তোমার এক থিওরিটিক্যাল ক্লাসেতে দেখলে যে ট্রাই স্কোয়ার কাকে বলে, এখন সেটা ফিজিক্যালি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা একটা ট্রাই স্কোয়ার, এই ট্রাই স্কোয়ারের এই অংশটাকে বলা হয় স্টক, আর এই যে প্যারালাল অংশ একটা পাতলা ব্লেডের মতন অংশ, এইটাকে বলা হচ্ছে ব্লেড। এই ব্লেডটা কীরকম হয় না এরকম প্যারালালি এবং এই স্টকের সাথে ঠিক 90 ডিগ্রি কোণ করে আটকানো থাকে। এইটা আমরা কি কাজে ব্যবহার করি সেটা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে বলেছি। ওইখানেতে কি বলেছিলাম, একটা ট্রাই স্কোয়ারের অ্যাকিউরেসি, অর্থাৎ এই যে 10 mm লেন্থ, এখান থেকে এই যে লেন্থ দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা 10 mm ধরি, এর মধ্যে 0.002 mm পর্যন্ত যদি ত্রুটি থাকে সেটা আমাদের কাছে নেগলিজিবল হবে। অর্থাৎ সেটাকে আমরা এমন কিছু, অর্থাৎ আমাদের যে ওয়ার্কশপেতে যে সমস্ত ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি ওই ত্রুটিটা আমাদের কাছে গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই। এরপর তোমাদেরকে কি দেখাবো না, যে প্র্যাকটিক্যালি আমরা যে সমস্তভাবে ট্রাই স্কোয়ারকে ব্যবহার করি তার প্রথম পয়েন্টে তোমাদের কি ছিল, স্কোয়ারনেস চেকিং। অর্থাৎ ধরো এটা একটা আমাদের স্কোয়ার প্লেট, এটা একটা স্কোয়ার প্লেট, এই স্কোয়ার প্লেটের এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রিতে আছে কি না, বা এটা বানানোর সময় যদি আমরা এটা ফাইলিং করে বানাই বা কিছুভাবে বানাই তখন এটা 90 ডিগ্রিতে আছে কি না কীভাবে চেক করব না, ঠিক এই ট্রাই স্কোয়ারটাকে নিয়ে এর কর্নারে বসাবো। এই কর্নারে বসিয়ে পর দেখব যদি এর সাইডে কোনো গ্যাপ না থেকে থাকে, যদি এর সাইডে কোনো এটা গ্যাপ না হয়, যদি ধরো এইরকমভাবে উঠিয়ে দেখায় তোমাদের আরও সুবিধা হবে, যে এইভাবে বসানোর পরে এখানেতে সাইডে কোনো গ্যাপ নেই, অর্থাৎ তখন বলতে পারবো যে এই কর্নারটা আমার একদম 90 ডিগ্রিতে আছে। আর কি বলেছিলাম, ফ্ল্যাটনেস চেক করার জন্য, অর্থাৎ এই ব্লেড পোর্শনটা আমি এইখানেতে বসাবো। কোথায় বসাবো না, ঠিক এই প্লেটটার উপরে আমি বসালাম, বসানোর পরে আমি ঠিক চোখ, অর্থাৎ তোমাদের দিক থেকে অ্যাঙ্গেল হয়ে কী হবে, তলা দিকে যদি আমার কোনো লাইট পাস না হয় তাহলে আমি বলবো যে এই প্লেটটার সারফেস ফ্ল্যাটনেস ঠিক আছে, অর্থাৎ সমতল হয়েছে। আমরা কখন যখন ফাইলিং করব, ফাইলিং করে দেখব কোনো জায়গায় অমসৃণ আছে বা উঁচু নিচু আছে কি না, সেটা চেক করার জন্য আমরা এই ট্রাই স্কোয়ারকে ঠিক এইভাবে ব্যবহার করে থাকি। আর কিভাবে আমরা ট্রাই স্কোয়ারকে ব্যবহার করি না, ট্রাই স্কোয়ারকে ধরো আমি এই লাইনটার প্যারালাল একটা লাইন টানবো। আমি বললাম যে একটু আগে চেক করে দেখালাম যে এইটা আমার 90 ডিগ্রিতে আছে, এরপর এইখান থেকে প্যারালালি আমি আর একটা 90 ডিগ্রি লাইন, অর্থাৎ এর সাথে সমান্তরালভাবে যাবে, কিভাবে টানবো না, ঠিক এইভাবে আমরা ট্রাই স্কোয়ারকে বসাবো এই নিচের দিকের ফেসের সাথে। তারপর এইখানেতে ঠিকভাবে আটকে যখন যাবে, এই যে ব্লেডের প্রান্তটা, যেহেতু এইখানে 90 ডিগ্রি হচ্ছে আবার এইখানেও 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এই লাইনটা যে আমি টানলাম, এখন এই যে লাইনটা আমি টানলাম সেই লাইনটা কি হবে না, এই লাইনটা হবে এই লাইনটার সাথে প্যারালাল। এই কাজের জন্যও আমরা ব্যবহার করে থাকি ট্রাই স্কোয়ারকে। এছাড়াও আরও ইউজ আছে, দেখাচ্ছি। দেখো ধরো এ একটা জব, এই জবের মধ্যে আমি একটা হোল করেছি, এই হোলের মধ্যে ট্যাপ চালাবো, তো ট্যাপটা যদি 90 ডিগ্রিতে, ট্যাপটা যদি ঠিক 90 ডিগ্রিতে সেট না হয়, এর ভেতরে যে থ্রেড হবে সে থ্রেডটা আমার কি হবে না, হেলে থাকার জন্য এর মধ্যে যে জবটাকে সেট করব, ধরো এইটা আমার ছিল জব, এর মধ্যে হোল করা আছে, এইখানে আমি এই একটা অংশ যার মধ্যে থ্রেড বানাবো, তখন আমি ট্যাপকে সেট করব এখানে, অর্থাৎ ট্যাপটা যে চালাবো, অর্থাৎ এইটা যদি এর সাথে 90 ডিগ্রিতে বসেছে কি না, এই যে দেখো এইভাবে চেক করতে পাচ্ছি যে জবের সাথে এইটা 90 ডিগ্রিতে বসেছে কি না, সেইটাকে সেট হওয়ার পরে আমি ট্যাপটাকে ঘোরাবো, তাহলে কি হবে না, যে থ্রেডটা হবে, থ্রেডটা এই যে এখানের যে অ্যাক্সিস তার সাথে প্যারালাল থাকবে। এছাড়া আর কি হতে পারে, ধরো এ একটা জব,
এইখানেতে আমি একটা কোনো লম্বা ডান্ডাকে ওয়েল্ড করব। ঠিক এইটাকে ধরো আমরা মিডিল পয়েন্টে ওয়েল্ডিং করব। তো সেটা সেট করার সময় এই জবের সাথে এইটা 90 ডিগ্রিতে সেট করার জন্য কি করব না এইটা এর সাথে চাপিয়ে লাগাবো এবং একটা পয়েন্টকে আমি ট্যাগ দিয়ে দেবো বা ওয়েল্ডিং করে দেবো। তাহলে আমার কি হবে, এই জবটার সাথে এইটা হবে একদম পারফেক্টলি 90তে সেট করা যাবে। অর্থাৎ একটা জবের সাথে কোনো বস্তুকে, তাছাড়া কি করি না, দেখো তোমাদেরকে ছবিতে যেটা দেখিয়েছিলাম, ছবিটাতে কীরকম ছিল না, দেখো এখানেতে ছবিটা তোমরা থিওরিটিক্যালি দেখেছিলে, তবু এখানেতে যদি দেখানো যায় একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে কোনো ওয়ার্ক পিসকে আমরা সেট করার জন্য, ওয়ার্ক পিসটাকে যে আমরা কি করেছিলাম না ভাইসে সেট করার জন্য, যেটা আমি তোমাদেরকে থিওরিটিক্যাল ক্লাসের সময় অর্থাৎ একটু আগে যখন বলেছিলাম তখন সেটা দেখিয়েছিলাম। এইভাবে আমরা ট্রাই স্কোয়ারকে ব্যবহার করে থাকি। হোয়াট ইজ এ ক্যালিপার? Calipers are indirect measuring instrument used for transferring measurements। অর্থাৎ ক্যালিপারটা আমরা বলেই নিচ্ছি যে এটা একটা প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ডাইরেক্টলি এটা থেকে কোনো মেজারমেন্ট আমরা নিতে পারি না। ইউজড ফর ট্রান্সফারিং মেজারমেন্ট ফ্রম এ স্টিল রুল টু এ জব অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ এখান থেকে ছবি দেখে কি বোঝা যাচ্ছে, দেখো এখান থেকে আমরা একটা মেজারমেন্ট অলরেডি, এটা হচ্ছে একটা কি না ইনসাইড ক্যালিপার, এই ইনসাইড ক্যালিপার থেকে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি, নিয়ে পর কোনো জবেতে গিয়ে দেখব, অর্থাৎ এই হোলটার মধ্যে ঢুকিয়ে যে এই মেজারমেন্টটা আছে কিনা। আবার ঠিক উল্টোটা এখানে দেখানো হয়েছে যে আমরা কোনো জায়গা থেকে একটা এক্সটার্নালি মাপ নিয়ে এসেছি, অর্থাৎ কারো আউটসাইড ডায়ামিটার নিয়ে এসেছি, সেখান থেকে নিয়ে এসে আমরা চেক করছি যে স্টিল রুলেতে কতটা মেজারমেন্ট আমাদের আছে। বা আর কি হতে পারে, এটা এক ধরনের ক্যালিপার, এটা অড লেগ ক্যালিপার। এখান থেকে আমি একটা মেজারমেন্ট নিলাম, নিয়ে গিয়ে কোথাও সেই দাগটা দিয়ে একটা প্যারালাল লাইন টানবো বা একটা স্ক্রাইব করাবো, অর্থাৎ এই যে এখান থেকে যে স্ক্রাইবারটা লাগানো আছে সেটার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য এটাকে বলা হচ্ছে ভাইস ভার্সা। হয় আমি জব থেকে আগে মেজারমেন্ট নেবো, নিয়ে পর চেক করব, না হয় এখান থেকে মেজারমেন্টটা নিয়ে গিয়ে আমি ওখানেতে চেক করব। অর্থাৎ ডাইরেক্টলি এখান থেকে আমি কোনো রিডিং নিতে পারবো না। অর্থাৎ হেল্প কার নিচ্ছি না, শুধু নিজে ক্যালিপার রিডিং দিতে পারবে না, আমি একটা স্টিল রুল বা অন্য কোনো যেখানেতে মেজারমেন্ট করা আছে তার হেল্প আমাকে নিতে হবে। ক্লাসিফিকেশন অফ এ ক্যালিপার। ক্যালিপারের কি ধরনের ক্লাসিফিকেশন হয় দেখো, যে প্রথমে বলছি আমরা ক্যালিপার দুটো ভাগে বিভক্ত, একটা বলছে অ্যাকর্ডিং টু জয়েন্ট আর একটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ অফ লেগস। অর্থাৎ জয়েন্টের উপরে নির্ভর করে আমরা ক্যালিপারকে ভাগ করে থাকি। আবার কি হচ্ছে শেপ অফ লেগস, অর্থাৎ লেগের যে আকৃতি তার উপরে ডিফার করেও আমরা ক্যালিপারকে ক্লাসিফিকেশন করে থাকি। আবার অ্যাকর্ডিং টু জয়েন্ট আমাদের দু প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার, অর্থাৎ ফার্ম জয়েন্ট থাকবে, এগুলো আমি সব তোমাদেরকে ফিজিক্যালি এরপরেই দেখাবো স্লাইডের পর, তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে কেন এটাকে কোথায় কোনখানে জয়েন্টের জন্য কে ফার্ম জয়েন্ট বলছি। আর এক ধরনের ক্যালিপার হয় সেটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার, অর্থাৎ সেখানে তো জয়েন্ট থাকবে এবং তার সাথে একটা স্প্রিং অ্যাটাচ থাকবে, যে জন্য এটাকে বলা হয় স্প্রিং জয়েন্ট ক্যালিপার। অ্যাকর্ডিং টু শেপ অফ লেগস, দেখো এটাকেও আমরা চারটে ভাগে ভাগ করে থাকি। প্রথম ভাগটা কি, প্রথম ভাগটা হচ্ছে আউটসাইড ক্যালিপার ফর এক্সটার্নাল মেজারমেন্ট। এক্সটার্নাল মেজারমেন্ট করার জন্য আউটসাইড ক্যালিপার আমরা ব্যবহার করি। একটু আগে ছবিতে যদিও দেখেছো, আমি আবার ফিজিক্যালি তোমাদেরকে এগুলো সবই দেখাবো প্র্যাকটিক্যাল আকারে। সেকেন্ডলি হচ্ছে ইনসাইড ক্যালিপার ফর ইন্টারনাল মেজারমেন্ট। ইনসাইড ক্যালিপারকে ব্যবহার করা হয় ইন্টারনাল মেজারমেন্টের জন্য। থার্ড হচ্ছে অড লেগ ক্যালিপার, যেটা একটু আগে ছবিতে তোমরা দেখেছো। এই অড লেগ ক্যালিপারের অনেকগুলো নাম আছে, পরীক্ষাতে এটা এসে থাকে। অড লেগ ক্যালিপার অর জেন্নি ক্যালিপার, অনেকে এটাকে জেন্নি ক্যালিপারও বলে থাকে, অর হার্মাফ্রোডাইট, অনেকে এটাকে হার্মাফ্রোডাইট ক্যালিপারও বলে থাকে, অর লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। অর্থাৎ এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, দেখো অড লেগ ক্যালিপার, অর জেন্নি ক্যালিপার, অর হার্মাফ্রোডাইট ক্যালিপার, অর
লেগ অ্যান্ড পয়েন্ট, অর্থাৎ যেমন একটু আগে ছবিটার থেকে আমরা মার্কিং করছিলাম, বললাম একটা পয়েন্টার লাগানো আছে, সেখানে একটা লেগ থাকে একটা পয়েন্ট থাকে, সেজন্য লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপারও বলা হয়। ফর মার্কিং অ্যান্ড লে আউট ওয়ার্ক, অর্থাৎ মার্কিং করার জন্য হয়, কোনো সময় লে আউট ওয়ার্ক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 4 নাম্বারটা কি হবে? ডিভাইডার ক্যালিপার, অর্থাৎ দুটো যে আমার লেগ সেই জায়গাতে আমার ডিভাইডারের পয়েন্টের মতন দুটো সূচালো অংশ থাকবে, সেই ধরনের ক্যালিপারকে আমরা বলবো ডিভাইডার ক্যালিপার। এইগুলো আমি সবই একটু পরে ফিজিক্যালি তোমাদেরকে বা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, accuracy of this type of caliper, calipers are used along with steel rules। ক্যালিপারকে কি বলা হলো? একটু আগে যে বললাম যে স্টিল রুল ছাড়া একে আমরা ব্যবহার করতে পারবো না। অ্যান্ড দি অ্যাকিউরেসি ইজ লিমিটেড টু 0.5 mm, অর্থাৎ এর অ্যাকুরেসিটা কতটা গ্রাহ্য করা হয়, যেরকমভাবে স্টিল রুলের আমরা অ্যাকুরেসি কত জেনেছিলাম যে 0.5 mm, অর্থাৎ 0.5 পর্যন্ত এর ভুল ত্রুটিকে আমরা মার্জনা করতে পারবো, বা তার নিচে আমরা মেজারমেন্ট করতে পারছি না। সেই জন্য এরও তাই অ্যাকিউরেসিটা 0.5 mm পর্যন্ত আমরা গ্রাহ্য করব। প্যারালিজম অফ জবস এটসেট্রা, অর্থাৎ জবের প্যারালাল আছে কিনা দেখার জন্য ক্যান বি চেকড উইথ হায়ার অ্যাকিউরেসি বাই ইউজিং ক্যালিপার্স উইথ সেন্সিটিভ ফিল। আবার এখানে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ক্যালিপার ব্যবহার করে মেজারমেন্ট যেটা পাবো সেটা দেখো দুজন মানুষের মধ্যে ডিফার করে, কারণ তার হচ্ছে ফিলিং সেন্সের উপরে। অর্থাৎ একটা ক্যালিপার যে ব্যবহার করব তার যে দুটো লেগ আছে কোনো জব বা বস্তুতে টাচ করেছে কিনা, সেই ফিলিং সেন্সটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য অনেকের একজনের সাথে আরেকজনের মেজারমেন্টে ডিফার হয়ে থাকে। স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স হ্যাভ দ্য অ্যাডভান্টেজ টু কুইক সেটিং। স্প্রিং জয়েন্ট ক্যালিপার একটু আগে যে আমরা দেখলাম যে দুটো ভাগ করেছিলাম অ্যাকর্ডিং টু জয়েন্ট, সেখানে কি বলেছিলাম? ফার্ম জয়েন্ট এবং স্প্রিং জয়েন্ট। স্প্রিং জয়েন্ট ক্যালিপারে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? না কুইক সেটিং, খুব তাড়াতাড়ি এটাকে সেট করা যায় উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাডজাস্টিং নাট। এখানে একটা অ্যাডজাস্টিং নাট আছে, যার ফলে আমরা খুব অল্প বিস্তর ফাঁকা বা একটু খুলে নেবো বন্ধ করব, খুব সহজেই আমরা এটা করতে পারি। কিন্তু যদি এটা ফার্ম জয়েন্ট হয়, ফর সেটিং অফ ফার্ম জয়েন্ট ক্যালিপার ট্যাপ দ্য লেগ লাইটলি অন এ উডেন সারফেস, তখন কি হয় না ওই দুটো লেগকে কাছাকাছি আনতে বা দূরে সরাতে একটু ঠোকার প্রয়োজন হয়, যেটা কোনো কাঠের ব্লকের উপরে আস্তে করে আঘাত দিয়েও আমরা করে থাকতে পারি, বা এখানেতে কিছু একটু অংশ হাত দিয়ে প্রেসার দিয়েও আমরা করে থাকতে পারি। চলো এগুলো আমরা ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখে নিই। ক্যালিপার সংক্রান্ত থিওরি ক্লাসটা, অর্থাৎ তোমাদেরকে যে স্লাইডগুলো আমি দেখালাম, এরপর তোমাদেরকে ফিজিক্যালি আমি দেখাবো যে ক্যালিপার জিনিসটা কি। এই ধরনের এগুলো হচ্ছে সবই ক্যালিপার, এগুলো সবই ক্যালিপার। এখানে যত ধরনের ক্যালিপার হয় সবই আমি তোমাদেরকে দেখানোর জন্য এনেছি, এক এক করে সবগুলোকে বলবো। যে কেউ দেখো যে ক্লাসিফিকেশন অফ ক্যালিপার যখন করেছিলাম, তখন আমরা যে ক্যালিপারকে প্রথম কি করেছিলাম না, প্রথম দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা কি ছিল না অ্যাকর্ডিং টু জয়েন্ট, আর একটা কি ছিল অ্যাকর্ডিং টু শেপ অফ লেগ। অ্যাকর্ডিং টু জয়েন্ট, এই দুটোকে দেখলে তোমরা তফাৎটা বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু জয়েন্ট আমার লেফট হ্যান্ডেতে যেটা আছে এটাকে বলা হয় ফার্ম জয়েন্ট। অর্থাৎ কীরকম জয়েন্ট না, দেখো এখানে একটা পিভট লাগানো আছে, জয়েন্ট করা আছে যার রেসপেক্টে, অর্থাৎ এটাকে আমাকে এখন ছোট বড় করতে গেলে হাতে এরকম প্রেসার দিয়ে করতে হচ্ছে। আর এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট, এখানে জয়েন্টটাতে কি করা আছে না একটা স্প্রিং লাগানো আছে, এই অংশটা হচ্ছে স্প্রিং, এবং এখানে একটা অ্যাডজাস্টিং নাট আছে। এই অ্যাডজাস্টিং নাট এইভাবে কিভাবে ব্যবহার করতে হয় না, হাতের তালুর মধ্যে এটাকে রাখলাম, রেখে পর আমার যে তর্জনী এবং যে বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দুটোকে দিয়ে আমি এই নাটটাকে ধরবো। তাহলে কি হবে, এটাকে যদি আমি টাইট করি এই দুটো মুখ ছোট হতে থাকবে, আবার যদি আমি এটাকে লুজ করি তাহলে কি হবে, এই দুটো মুখ বাড়তে থাকবে। অর্থাৎ এই জন্য বলা হয়েছিল অ্যাকর্ডিং টু জয়েন্ট। কি হলো না অ্যাকর্ডিং টু জয়েন্ট দু প্রকারের হলো, একটা হচ্ছে কি না কি ধরনের আসবে না, এটা হচ্ছে ফার্ম জয়েন্ট, এটা হলো স্প্রিং জয়েন্ট। আর এরপর কি বলা হয়েছিল অ্যাকর্ডিং টু শেপ অফ লেগ। প্রথমে কি ছিল তোমাদের ধরো আউটসাইড ক্যালিপার, এই ধরনের যে ক্যালিপার, এই দুটো ক্যালিপারই হচ্ছে আউটসাইড ক্যালিপার। অর্থাৎ এটা কি না কোনো বস্তু, ধরো এই বস্তুটার আমি আউটসাইডের, অর্থাৎ এখানে যে ডায়ামিটার আছে সেটা মাপার জন্য এই ধরনের ক্যালিপার। অর্থাৎ এই যে ভেতরের দিকে লেগটা ঢোকানো আছে এগুলোকে বলা হয়
আউটসাইড ক্যালিপার কিভাবে মেজারমেন্ট করব, ঠিক একইভাবে দেখো এখানে এটা হাতের মধ্যে তালুর মধ্যে রেখে এখানে কি করছি না আমি এই অ্যাডজাস্টিং নাটটাকে ধরলাম, ধরার পর আমি কি করব এটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে পর এটাকে ছোট করছি যেহেতু এটা আকারে বড় নেওয়া আছে, এরপর নিয়ে গিয়ে আমি এটাকে টাইট করলাম, কার গায়ে নাই জবের গায়ে আমি এটাকে টাইট করলাম। এরপর এখানে যেটা বলছিলাম থিওরি ক্লাসে যে ফিলিংসটা একটা বড় ব্যাপার, যে আমার দুটো লেগ টাচ হয়েছে কিনা, এইভাবে ঠিক এইভাবে আমি চেক করব। এটা একটা বড় জিনিস হচ্ছে ফিলিংস, যে আমার ফিল করাটার উপর নির্ভর করছে মেজারমেন্ট কি আসবে। এরপর এই যে ফাঁকা অংশটা আসলো আমি এখান থেকে মেজারমেন্ট নিলাম, এটাকে কেন কি বলেছিলাম এটা একটা ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এখান থেকে যে মাপ সেটা আমি কতটা জানি না। এরপর এই মাপটাকে আমি কিভাবে নেব না, ধরো এখান থেকে কোনো স্টিল রুল নিলাম, এটা এক ধরনের ভার্নিয়ার ক্যালিপার দেখাচ্ছি আমি, এখান থেকে একটা মেজারিং করার জন্য কি করব না এইখানে দুটো এন্ডটাকে টাচ করে দেখব যে গ্যাপটা কত ছিল, কত এমএম বা কত সেন্টিমিটার সেটা হতে পারে। এই ধরনের ক্যালিপারকে বলছি আমি আউটসাইড ক্যালিপার। ইনসাইড কি হবে, ঠিক তার উল্টোটা হয়। ইনসাইড অর্থাৎ কি না কোনো একটা বস্তুর গ্যাপের মধ্যে মাপ নেব, ধরো এই একটা বস্তু, এই বস্তুটার আমি আউটসাইডের মেজারমেন্টটা আগে দেখালাম, এরপর আমি ইনসাইড অর্থাৎ এই ভেতরের মেজারমেন্টটা কত আছে সেইটা দেখার জন্য এই টাইপের ক্যালিপার ব্যবহার করব। অর্থাৎ লেগগুলো কী হবে, লেগগুলো মাথা থাকবে বাইরের দিকে বাঁকানো। ঠিক কিভাবে করব না, ঠিক ওই একই জিনিস, ধরো আমি এই স্প্রিং জয়েন্টটাকে ব্যবহার করছি, স্প্রিং জয়েন্ট ক্যালিপার এখানে ভেতরে ঢোকানোর জন্য আমি এটা একটু বড় আছে তাহলে ছোট করে নিলাম, ঠিক এর ডায়া যেখানে অংশটা সেই অংশতে আমি টাচ করব, টাচ করলে কি হবে না এটা ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমি এর অংশটা এখানেও ঠিক আবার কি জিনিস কাজ করবে, ফিলিংস এই ফিলিংস দিয়ে আমি দেখব যে এটা দুটো লেগই টাচ হয়েছে কিনা। এখানে প্রসঙ্গত উল্লেখ্য এখানে যে ডায়াটা কোথায় আছে আমি এইখানেতে দেখো একটু মার্কিং করে রেখেছি, এখানে একটা দাগ করা আছে, দেখো এখানে একটা দাগ করা আছে, ওই দুটো দাগের মধ্যে অর্থাৎ ওই দাগের জায়গাটাতে আমি টাচ করিয়ে দেখে নেব যে দুটো অংশ যখন টাচ হবে। ঠিক একইভাবে এটা আবার কোনো স্টিল রুলেতে গিয়ে আমি কি করব না মেজারমেন্টটা কত আছে দেখে নেব, একটা এন্ডে টাচ করব, তার একটা এন্ডে গিয়ে দেখব দেখ কত এমএম বা কত সেন্টিমিটার বা ইঞ্চি যা যে তাতে তুমি কনভার্ট করতে চাইছো সেই অংশর মাপটা আমি দেখে নেব। তাহলে দু ধরনের ক্যালিপার আমি কি কি দেখলাম, এটা হচ্ছে আউটসাইড, এটা হলো ইনসাইড। থার্ড নাম্বার কি ছিল, অড লেগ ক্যালিপার। অড লেগ কথাটার অর্থ কি না একটা লেগ তার অড আছে, যেমন ধরো এই ক্যালিপারটাতে একটা এন্ড দেখো কি আছে না ভেতরের দিকে ঢোকানো আর একটা এন্ড আছে সোজা, এই কারণে একে অড লেগ ক্যালিপার বলছি, একে জেন্নি ক্যালিপার বলছি, একে হার্মাফ্রোডাইট ক্যালিপার বলছি, বা কি বলেছিলাম লেগ অ্যান্ড পয়েন্ট, এইটাকে বলছি লেগ, আর এইটা দেখো একদম সুচালো অংশ করা আছে এই জন্য এটাকে বলছি পয়েন্ট, লেগ অ্যান্ড পয়েন্ট। এই এতগুলো নাম এখান থেকে কি না এটাও ঠিক একই জিনিস, এখান থেকে কোনো মেজারমেন্টকে আমি স্কেল থেকে নেব, নিয়ে পর কি হচ্ছে না ধরো একটা বস্তুর উপরে আমি দাগ দেবো, কি করব না একটা মেজারমেন্ট ধরো এটা আমি ধরেই নিলাম যে এটা একটা 30 mm এর একটা মেজারমেন্ট আমি নিয়েছি, নিয়ে পর এই বস্তুর উপরে সেটা দাগ করব, কিভাবে করব না এর একটা এন্ড আমি এইখানে বস্তুর গায়ে লাগালাম, লাগিয়ে পর এই যদি দাগ দিই অর্থাৎ এই মেজারমেন্টটা এখানে ট্রান্সফার করে আমি দাগ দিতে পারলাম, কার সাহায্যে এই পয়েন্টারটার সাহায্যে। এই ধরনের লেআউট করার জন্য বা মেজারমেন্ট ট্রান্সফার করে ওইখানে দাগ দেওয়ার জন্য এই ধরনের অড লেগ ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে চতুর্থ নাম্বার ক্যালিপারের কথা তোমাদেরকে আমি বলেছিলাম সেটা কি ছিল, ডিভাইডার। এটা একটা স্প্রিং জয়েন্ট ডিভাইডার, কীরকম ঠিক এর তোমরা যেরকম জ্যামিতি বক্সে বা জিওমেট্রি বক্সেতে দেখে থাকবে যে এই ধরনের ডিভাইডার থাকে, অর্থাৎ দুটোই সুচালো পয়েন্ট। এখান থেকে কি না এটা কোনো ধরো বস্তুর উপরে বসিয়ে একটা পয়েন্টে বসিয়ে আমি একটা সার্কেল করব, সেই মেজারমেন্ট নেওয়ার প্রসেস আমি সেই স্টিল রুল বা কোনো জায়গার থেকে মেজারমেন্টটাকে নেব, নিয়ে সেই যে মেজারমেন্ট সেটা ধরে ধরো এর মাঝখানে আমি একটা সার্কেল করব, তো কী করো মাঝে একটা ডট বা পয়েন্ট যেটা আমি নিয়েছিলাম সেইখানটা ধরে এটাকে ঘোরাবো, এই ডিভাইডারটার হচ্ছে সেটাই কাজ, অর্থাৎ মার্কিং বা লেআউট পারপাসের জন্য।
যদি বুঝতে পারো দেখো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানতে পারো। আবার একবার উল্লেখ করে দিচ্ছি, দু ধরনের কলে অর্থাৎ অ্যাকর্ডিং টু জয়েন্ট আমরা দু ধরনের ক্যালিপার পেয়েছিলাম। সেটা কি না, একটাকে বলেছিলাম স্প্রিং জয়েন্ট আর একটাকে বলেছিলাম ফার্ম জয়েন্ট। ফার্ম জয়েন্টে এই ধরনের কোনো স্প্রিং থাকবে না, কোনো অ্যাডজাস্টিং নাট থাকবে না, শুধুমাত্র এখানে পিভট যেটা সাথে জয়েন করা থাকবে। স্প্রিং জয়েন্টে মাথায় একটা স্প্রিং থাকে এবং একটা অ্যাডজাস্টিং নাট থাকে। থ্যাংক ইউ, গুড উইশেস টু অল। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেতে তোমরা কোয়ারি করতে পারো, বা এখানেও তোমরা এখানেতে কোনো মেসেজ করে জানাতে পারো। তা তোমাদের যদি এখান থেকে কিছু বুঝতে অসুবিধা হয়, এছাড়াও অন্যান্য যে সমস্ত ভিডিও তোমাদের রিলেটেড সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নেবে। থ্যাংক ইউ।